আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আরেক বাংলাদেশে শেষ পর্যন্ত আসছে। অনেক খুঁচিয়েছি আমরা গত ১.৫ বছর ওকে দেশে ফেরানোর জন্য, কারণ গত ১.৫ বছর ধরে সে দেশে ফিরে না ইত্যাদি নাটক ড্রামা আমরা দেখেছি। কোনো মতে তারেক দেশে ফিরছিল না, কিন্তু শেষ পর্যন্ত একটি ডেভেলপমেন্টের কারণে সে বাংলাদেশে ফিরছে। সে ডেভেলপমেন্টটা কি? সে ডেভেলপমেন্টটা হচ্ছে সত্য এটি যে তারেকের সাথে সজীব ওয়াজেদ জয়ের একটি সমঝোতা হয়েছে। এখানে এই সমঝোতার ভিতরে সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান ছিল, এটা মিথ্যে নয়। এবং তাদের ভিতরে কথা হয়েছে, এটা আমি নিশ্চিত। আমার সোর্স আপনাদেরকে বলার এখানে প্রয়োজন আছে বলে মনে করি না। যাই হোক, তারেক ফিরছে এবং এই দেশে ফেরার ভেতরে মধ্যস্থতা করেছে ভারত, এবং ভারতের থামস আপের পরে তারেক দেশে ফিরছে। এতে কি প্রমাণিত হচ্ছে? প্রমাণিত হচ্ছে ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশে রাজনীতি করা এখনো সম্ভব নয়। আমি কোনো দেশের লেজুর বৃত্তিতা করে বাংলাদেশ চলবে, আমি সেটা আশা করি না, আশা করতে চাই না। এবং আমি আশা করি যে আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে যাবে। কিন্তু আমরা পার্শ্ববর্তী বা দক্ষিণ এশিয়ার কোন নির্দিষ্ট দেশের সাথে আমরা এমন কোন সম্পর্ক গড়ে তুলব না যাতে সেই দেশটির চামচা রাষ্ট্রে বা অধস্তন রাষ্ট্রে আমরা পরিণত হই। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার আছে, কারণ ৭১ সালে যুদ্ধের পরে আমরা তাদের সাথে কোনো রকম সম্পর্ক গড়ব না, সেটাও আমি মনে করি না। আমি মনে করি যে আমরা ৭১কে না ভুলে গিয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকতে পারে এবং থাকা উচিত, যাতে করে একটি চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কিন্তু শেষ পর্যন্ত তারেক প্রমাণ করে দিল যে ভারতের সাথে আতাত না করে দেশে ফেরা সম্ভব নয়। আমাকে এই বিষয়ে পিঙ্কুর একটি ভিডিও পাঠিয়েছে একজন, সেখানে যে সে পুরোটা মিথ্যা কথা বলেছে তা কিন্তু না, এটা আমি বলতে পারি। আমি পিঙ্কুকে যথেষ্ট অপছন্দ করি, সেটা আপনারা জানেন, কিন্তু এই কথাটা একেবারে অমূলক নয় যে ভারতের সাথে একটি আতাত হয়েছে দু দলে। আপনারা জানেন যে আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি আমার প্রিয় দল, কিন্তু বিএনপির অনেক ভুল আছে, আওয়ামী লীগের অনেক ভুল আছে। কিন্তু বাংলাদেশে সব দল রাজনীতি করার অধিকার পাক, অন্যথায় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা জড়িত হয়। বাংলাদেশে তবে যারা স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, সেই দলগুলোর রাজনৈতিক অধিকার দেওয়া উচিত নয়, কারণ তারা দেশদ্রোহী এবং সেই দলগুলো হচ্ছে সন্ত্রাসী। যাই হোক, তারেক দেশে ফিরছে। এক হিসেবে সে দেশে ফিরে কি উল্টোবে কে জানে। দেশে কোনো ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। সে আমেরিকান প্রেসিডেন্টের স্টাইলে চলা শুরু করেছে। আমেরিকান প্রেসিডেন্ট যেমন নিজস্ব এয়ার ওয়ান আসে, ওই প্লেনে, আমেরিকার নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেন, অনেকটা নিজস্ব প্রেসিডেন্সিয়াল প্লেনেই তারেক আসছে। সেই এয়ারক্রাফটের অর্থাৎ বিমানের সেই ক্রাফটে সেই প্লেনের স্টাফ পর্যন্ত চেঞ্জ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখনই তার আচরণ প্রাইম মিনিস্টারের মতো, একেবারে আউটস্ট্যান্ডিং, যেটাকে বলে প্রোটেকশন অলরেডি তাকে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ মেনে নেওয়া হয়েছে সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং তাকে সে মানে অত্যাধিক প্রোটোকল, যেটাকে বলে, এরকম প্রোটোকলে কোন সরকার প্রধান চলেনি। খালেদা জিয়াও না, শেখ হাসিনাও না। কিন্তু তার এয়ারপোর্টে সে ল্যান্ড করবে, সেখানে ওই সময় এয়ারপোর্টে কেউ থাকবেই না, সাধারণ জনগণের আগমনই সে সময় বন্ধ। বাংলাদেশের ইতিহাসে এরকম কারবার আমরা দেখি নাই। তারপর তার যে প্রোটেকশন, তার আমেরিকান প্রেসিডেন্টের মতো তার নিজস্ব গাড়ি বহর, নিজস্ব বাড়ি। আমেরিকান প্রেসিডেন্ট বাংলাদেশে একবার এসেছিলেন, একবারই, সেই ক্লিন্টন সাহেব। উনি আসার সময় যে এটা দেখেছিলাম, এটা হচ্ছে কোনো অংশে কম না। আমরা বোধহয় মাথার উপরে হেলিকপ্টার উঠতেও দেখবো তার প্রোটেকশনের জন্য।
এই ধরনের প্রোটোকল মেনটেন করে তারেক বাংলাদেশে কিভাবে রাজনীতি করবে আমার বুঝে আসে না। বাংলাদেশে একজন জ্ঞানী এবং একজন যাকে বলে এলিট পরিবারের মানুষ ডক্টর কামাল হোসেন বাংলাদেশের রাজনীতিতে অশ্ব ডিম পেরেছিলেন। মেইন কারণ হচ্ছে উনি হাটে মাঠে ঘাটে ঘুরে বেড়াতে পারতেন না। একবার ধানমন্ডিতে নির্বাচন করার সময় উনি বিভিন্ন বস্তিতে গিয়ে কতবার যে নিজের শার্টে টোকা দিয়েছেন বালু লেগেছে বলে আমাদের মনে আছে। তো তারেককে যেখানে এরকম প্রোটোকল নিয়ে চলে, সে বাংলাদেশে রাজনীতি করবে কিভাবে, কিভাবে জনগণের কাছে যাবে, কিভাবে মাঠে ঘাটে দৌড়ে বেড়াবে, ওর বাবা যেমন বসে গিয়েছিল মাঠে ময়দানে ও কিভাবে বসবে, আমার তো ভাই বুঝে আসে না। যদি সেগুলি না লোক দেখানো, ওই কুইন এলিজাবেথের মতো লোক দেখানো ঘোরাঘুরি না হয়ে থাকে, তাই আমার মনে হয় না এই হানিমুন বেশি দিন চলবে। আর তারেক বাংলাদেশে রাজনীতিতে আসছে এবং সে ভারতের মন জয় করে টিকে থাকতে পারবে আমি মনে করি না। দেখতে হবে যে তারেক বাংলাদেশে এসে সেই মঞ্চে ভাষণ দেওয়ার সময় সে কতগুলো কথা বলে কিনা। প্রথমত, সে যদি পাকিস্তানের সাথে প্রেম দেখায় বা ভারতকে যদি ধিক্কার দেয় কোনো না কোনো ভাবে, আবার যদি স্লোগান দেয় দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এরকম কিছু বলে, তাহলে তার সাথে ভারতের যে একটি আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা ভেঙে পড়বে। এবং অপরদিকে যদি ভারতের সঙ্গে অতি বন্ধুত্ব দেখায় বা ভারতের বিরুদ্ধে যদি কিছু না বলে, তাহলে আবার পাকিস্তান এর সঙ্গে তার যত রকম প্রেম প্রীতি আছে এগুলো ভেঙে যাবে। সে তার মাকে শয্যাশায়ী অবস্থায়, বোধহয় তার মা আর দুনিয়াতে নাই যতটুকু জানি আমরা, যদি থেকেও থাকে কোনো ছেলে মৃত প্রায় বা মৃত মার ডেড বডি বা প্রায় ডেড বা কমাতে রেখে কিভাবে সম্বর্ধনা গ্রহণ করবে কয়েক ঘন্টার ভেতরে, ভাই আমার বুঝে আসে না এটা কি ধরনের সন্তান বা কিভাবেই বা পারবে। ইট ডাজন্ট মেক সেন্স। এটা এক দুদিন পরেও হতে পারতো, এক দুদিন পরে হলে বোধহয় তারেকের সম্মানহানি হতো না। আমরা সেখানে যে মানুষের গ্যাদারিং হওয়া দেখা শুরু করেছি, তারেকের মুখোশ পরা, অর্থাৎ তারেকের মতো মুখোশ, তারেকের ছবি সম্বলিত মুখোশ পরা, সেখানে যেভাবে তারেক তারেক করা, মানে বাংলাদেশে একজন রাজাধিরাজ মহারাজ আসছেন। বাংলাদেশের মানুষ চামচামিতে বোধহয় বিশ্ব রেকর্ড। আনফরচুনেটলি আমরা এই চামচামি থেকে বেরোতে পারলাম না। আনফরচুনেটলি বাংলাদেশ যেহেতু এখন পর্যন্ত এই বাংলা, পূর্ব বাংলা 33টি পরিবার 2000 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে। মনে করেছিলাম অন্তত একটি পরিবার থেকে, পারিবারিক শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, তবে আমরা আরেকটি পারিবারিক শাসন আমরা এখন কন্টিনিউ দেখব। তারেকের বউ তারেকের কাছে গিয়ে আবার একসাথে দেশে ফিরে, এটা কোনো লজিক্যাল মেক সেন্স করেনি আমার কাছে। বাট নেভারদিলেস আরেকটি কারণ হতে পারে যে তার বউ তার সাথে যাবে, তার সাথে আসবে সম্বর্ধনা, সে রাজাধিরাজের সম্বর্ধনা, রানী মহারানী উনি আসবেন, রাজকন্যা আসবেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে একটি বিশাল জনগোষ্ঠী এখনো পরিবারের পা চাটার জন্য উঠে পড়ে লেগেছে। আমি যখন বলি যে আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আবার যখন বলি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দরকার, যখন আমি বলি বিএনপি আমার প্রিয় দল, জাতীয়তাবাদী দল, কিন্তু আবার যখন তারেক রহমানের সমালোচনা করি, বিএনপির সাপোর্টাররা এটা গিলতে পারে না। কিন্তু আমি বলি যে আমি যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছেই আমি শিখেছি, আমরা জেনেছি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, তাই আমার এই দলকে সমর্থন করার পাশাপাশি দলের প্রধানকে সমালোচনা করার অধিকার আছে বলে আমি মনে করি। এবং সেই অধিকার না দিলে অধিকার আমরা আদায় করে ছাড়ব। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি তারেক রহমান বিএনপির যোগ্য নেতা নয়। ভবিষ্যতে তার প্রমাণ করার বিষয় থাকতে পারে, আপনারা বলতে পারেন, কিন্তু অতীত ক্লিয়ার না করে প্রমাণ কিভাবে হয়? 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা কিন্তু আসলে ভেস্তে যায়নি, সেটা একটি প্রক্রিয়াগত ত্রুটির কারণে সেটি ড্রপ হয়েছে। কিন্তু সেই সময় তো মানুষ মরেছে,
বোমা তো ফেটেছে, মানুষ তো আহত হয়েছে, তাহলে কি বলতে হবে না যে 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার একদিন হবে? তাহলে কি সেই বিচারিক প্রক্রিয়া থেকে তারেক আবার প্রশ্নবিদ্ধ হবে না? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অপরদিকে আওয়ামী লীগের যে সকল নেতারা ভুল করেছেন, দলের 12টা বাজিয়েছেন, তাদেরকে দলে রেখেই কিভাবে তারেক সেখানে সমঝোতা করলো আমার কাছে বুঝে আসে না। নেভারদিলেস, আমাদের বাংলাদেশ আবার পড়ে গেল গ্যারাকলে। একই জিনিস আমরা, অর্থাৎ ওল্ড ওয়াইন ইন নিউ বটল। গুণগত কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করি না। দেখেন, তারেক রহমানের নাগরিকত্ব বিষয়টিও কিন্তু সেটেলড হয়নি। তারেক এখন পর্যন্ত মুখ খুলে বলেনি একবারও যে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই। কারণ আমার কাছে যত ইনফরমেশন আছে এবং এর আগে যতবার আপনাদেরকে বিভিন্ন লজিক আমি উপস্থাপন করেছি, যেহেতু আমি ইমিগ্রেশন কেস ওয়ার্ক সুপারভাইজারের দায়িত্ব পালন করেছি বহু বছর, যেহেতু আমার আইনের পড়াশোনা করা আছে, অভিজ্ঞতা আছে, আমি বলতে পারি তারেকের ব্রিটিশ নাগরিকত্ব অবশ্যই আছে। এবং সে যদি না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট করে বলে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই, নাগরিকত্ব কখনো ছিল না, এরকম ভাবে যদি কথাবার্তা পরিষ্কার না করে, তাহলে তারেক বরাবরই যা আমাদের সংবিধান যেটা আমরা এখনো ফেলে দেইনি সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই প্রাইম মিনিস্টার হওয়ার জন্য চেষ্টা করবে। তারেক এটা অলরেডি উদাহরণ সৃষ্টি করেছে। আমরা জানি যেমন মালেক উনি সিলেটের, উনি বিএনপি নমিনেশন পেয়েছেন, আব্দুল মালেক, এবং আমি ওনাকে বহু বছর চিনি। এবং মালেক ভাই উনি অবশ্যই ব্রিটিশ নাগরিক, কিন্তু উনি কিন্তু নমিনেশন পেয়েছেন। কিভাবে হলো? আবার কয়সার, সেও জগন্নাথপুরে ইলেকশন করবে সিলেটে, সেখানে সে কয়সার ব্রিটিশ নাগরিক, কোনো সন্দেহ নেই, তাকেও আমি চিনি। এবং সে কিভাবে নির্বাচন করছে সেগুলো হচ্ছে ফাঁক ফোকর দিয়ে আমরা ক্যান্সেলেশনের, ব্রিটিশ নাগরিকত্ব ক্যান্সেলেশনের আবেদন করেছি এই কথা বলে ফাঁক ফোকর করে তারা বাইপাস করে নির্বাচন করার চেষ্টা করবে। এগুলো হচ্ছে সবই ধোঁকাবাজি। এগুলো আসলে অনেক সিদ্ধান্ত আছে মামলার যেগুলোতে আসলে এগুলো টেকে না, এগুলো ধোঁকাবাজি ছাড়া কিছুই না। তবে আমরা সেরকমই কিছু একটা দেখবো বোধহয়, কারণ আমরা এখন পর্যন্ত সালাউদ্দিন ভাই বলেছেন যে তারেক কিন্তু মুখ দিয়ে বলেননি যে সে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। মানুষ একাধিক নাগরিকত্ব রাখতে পারে, কিন্তু যখন আপনি পার্লামেন্টের মেম্বার হবেন, আপনি শুধুমাত্র আর্টিকেল 66(2) বাংলাদেশ সংবিধান, আপনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিকত্ব থাকতে হবে। অন্য কোনো নাগরিকত্ব থাকলে সেটা আপনাকে পরিত্যাগ করতে হবে। কিন্তু অলরেডি আমরা বিএনপির অনেক নেতা কর্মীদের কাছ থেকে শুনেছি যে তারা বলেছেন যে থেকেছেন তো কি হয়েছে, থেকেছে সো হোয়াট, অর্থাৎ এখনই সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটি প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। এটা সত্য যে সব দলই কম আর বেশি চুরি, রাহাজানি, গুন্ডামি, বদমাশি করে, এবং অনেক গুন্ডা বদমাশকে আওয়ামী লীগও স্থান দিয়েছিল, দ্বার ভর্তিকে আওয়ামী লীগকে দিতে হচ্ছে। আমরা শামীম ওসমানের মতো গুন্ডাকেও দেখেছি আওয়ামী লীগে, এ সকল গডফাদারদেরকে আমরা দেখেছি। ঠিক একইভাবে আমরা এখন 2500-এ সেই আজাদের মতো সন্ত্রাসীকে নমিনেশন দিতে দেখেছি। এমনকি তারেকের ওয়াইফ যখন এয়ারপোর্ট পার হচ্ছিল তার ব্রিটিশ পাসপোর্ট নিয়ে, আমরা তার ঠিক পেছনে আজাদের মতো সন্ত্রাসীকে হাঁটতে দেখেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না, বিএনপির গুণগত মান কোনো পরিবর্তন হয়নি। যতই তারা এমনকি জামাতও যতই তারা মিষ্টি মিষ্টি কথা বলুক, আমার যথেষ্ট তাদের প্রতি আমার বিশ্বাস কম আছে। অর্থাৎ আমাদের বাংলাদেশে, আমি আপনাদের বলেছি 24শে অগাস্টের গণঅভ্যুত্থানের পেছনে আমার সমর্থন ছিল, কারণ আমরা একটা সুষ্ঠু নির্বাচন পাচ্ছিলাম না, গণতন্ত্র অবহেলিত হচ্ছিল, কিন্তু সেটা প্রক্রিয়াটা ছিল ভুল, সেখানে সন্ত্রাসীরা ফ্রন্ট লাইনে ছিল। অতএব তারপরেও এত ত্যাগের পরে আমরা যদি কোনো গুণগত মান পরিবর্তন না হয়ে থাকে, এমনকি আমি সজীব অজের জয়ের মুখেও শুনেছি যে আমরা অনেক ভুল করেছি, উনি বলেছেন, তাহলে তারপরে যদি কোনো গুণগত মান পরিবর্তন না হয়ে থাকে, তাহলে তারেক রহমান আসলেই কি আর না আসলেই কি, উনি জেসাস ক্রাইস্টের মতো উনি 25 তারিখে ল্যান্ড করবেন। জেসাস ক্রাইস্ট যেমন মৃত মানুষকে আল্লাহর হুকুমে জীবন দিতেন, উনিও বোধহয় মৃত প্রায় বিএনপিকে জীবন দেবেন। তবে
জামাত এবং তাদের ABCD দলগুলোকে ঠেকানোর জন্য, ৭১-এর চেতনা ফিরিয়ে আনার জন্য হয়তোবা তারেককে সমর্থন করা ছাড়া এই মুহূর্তে কোনো বাংলাদেশের মানুষ আর কোনো অপশন পাচ্ছে না। কিন্তু এগুলি হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ, এগুলি হচ্ছে স্বৈরাচারিতার লক্ষণ, এগুলি হচ্ছে উদ্দেশ্যহীনতার লক্ষণ। এগুলি প্রমাণ বহন করে যে বাংলাদেশে আসলে প্রকৃত গণতন্ত্রের চর্চা দলগুলির ভেতরে নাই। কারণ দলগুলোর ভেতরে তারেকের চাইতে স্মার্টার বা তারেকের চাইতে গুণগত মান সম্পন্ন সাহসী নেতাদেরকে তৈরি করতে এ দল পারেনি। যেমন তারেকের পরে তার মেয়ে আসবে অথবা তার বউ আসবে, কিন্তু তাকে চ্যালেঞ্জ করার মতো বা তার চেয়ে স্মার্ট নেতা গড়ে তোলার মতো কোনো প্রচেষ্টা, কোনো অবকাশ বিএনপিতে নাই, যেমনটি আওয়ামী লীগেও নাই। তাই আমাদের ভাগ্যে আসলে কোনো পরিবর্তন আসবে বলে আমি মনে করছি না। এটা আমরা অত্যন্ত দুর্ভাগ্যবান জাতি হিসেবে, অত্যন্ত দুর্ভাগ্যবান যে আমরা আবার একই গ্যারাকলে পড়তে যাচ্ছি। There is absolutely no doubt in my mind. আমরা সামনে যা দেখতে পাবো যে চাঁদাবাজি, রাহাজানি এগুলি কন্টিনিউ হবে। বিএনপি যেই 4,000 4,500 নেতা কর্মীকে নাকি তারা বহিষ্কার করেছে দল থেকে, কিন্তু আপনারা জানেন নীরবের মতো অনেক যারা ক্যান্ডিডেট হচ্ছে বিএনপির, তারা আবার বহিষ্কারের পরেও দলে ফিরে এসছে। বিএনপির যারা বহিষ্কার হয়েছিল চাঁদাবাজি, রাহাজানি, গুন্ডামির জন্য, তাদের প্রায় 60% দলে আবার ফিরে এসছে। তাই দলের কি মানগত উন্নতি হবে, বাংলাদেশে কি পরিবর্তন হবে? কিছু আসলে স্টানবাজির মতো কিছু মানুষকে হঠাৎ করে নাম নাই, কোনো পরিচয় নাই, রাজনীতি কোনো ব্যাকগ্রাউন্ড নাই, নিয়ে এসে একেবারে বসিয়ে দিল বিএনপিতে, আর মনে করছে বিএনপির গুণগত মান পরিবর্তন হবে না। দলে চামচামিও বন্ধ হবে না, দলে স্লোগান দেওয়া বন্ধ হবে না, দলে কোনো কিছু পরিবর্তন হবে না, গুণগত মান পরিবর্তন হবে না, গণতন্ত্র দলের ভিতরে আসবে না, আমরা নিজেরাই আনবো না, কারণ আমরা চামচামি ভালোবাসি। আসলে মেইন সমস্যাটা নেতাদের না বোধহয়, মেইন সমস্যা হচ্ছে আমাদের। দিস ইজ দ্য প্রবলেম। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা কেউ কমেন্ট করছেন দেখি না কি করে। এই দেখি না কি করে করতে গিয়ে বাংলাদেশে 10 বছর, 20 বছর, 30 বছর পার হয়ে যায়, এবং এই করে 50, 60, 70, 80 বছর নেতা যখন হয়ে যায়, তারপরেও আমাদের প্রধান দুটো দলে দেখি না কি করে, দেখি না কি হয়। কিন্তু ইন দ্য মিন টাইম আপনি একটি আস্ত জেনারেশনকে গিলে ফেলেছেন, একটি আস্ত জেনারেশনকে আপনি ধ্বংস করে ফেলেছেন। আমরা তারেক ফিরে আসছে, কিন্তু সে রাজনীতি কন্টিনিউ করতে পারবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এইভাবে প্রটোকল নিয়ে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। বর্তমানে যে সরকার আছে, এই সরকার দ্রুত এক্সিট চাচ্ছে। তাই ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং ওরা বোধহয় নির্বাচন চায়, কিন্তু জামাত কতটা চায় এখন আমার সন্দেহ আছে। এখন জামাত যদি হঠাৎ করে বলে নির্বাচনে যাবে না, বা এনসিপি যদি বলে বসে যে তারা নির্বাচনে যাবে না, তাহলে তারেক কিভাবে নির্বাচন করবে সেটা আমার তো বুঝে আসে না, এবং সেটা নির্বাচন করতে পারবে বলে আমি সন্দিহান। তবে আমি মনে করি সামনে অচিরেই আমরা একটি নতুন রাজনৈতিক মোড় দেখতে পাবো, এবং তারেক বাংলাদেশে মহারাজা, উনি এসছেন, আনন্দ করেন, ফুর্তি করেন, পার্টি করেন, কারণ আমাদেরকে মেনে নেওয়ার সময় এসছে। বাংলাদেশে গণতন্ত্র কোনোদিন ছিল না, বাংলাদেশের মানুষের, জনগণের হাতে কোনোদিন অধিকার ছিল না। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই আমাদের অধিকার, কিন্তু সেই অধিকার আমাদের আদায় হবার নয়। আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা বারবার চেষ্টা করেও আমাদের নির্বাচিত, আমাদের প্রকৃত গণতান্ত্রিক নেতাকে আমরা পাইনি, পাওয়ার অধিকার আমরা রাখি না, আমরা পেতে চাই না। আমরা গোলামি করতে ভালোবাসি, আমরা গোলামের জাত, এবং আমরা আমাদের মহারাজা এসেছেন, আসছেন, অন দ্য ওয়ে, তাকে বরণ করে নেন এবং আরো কয়েক দশক গোলামি করার জন্য। মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের একজন সিনিয়র রাজনীতিবিদ।
একজন অনেস্ট রাজনীতিবিদ হিসেবে আমরা জানি টক শোতে তাঁর কথা শুনতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি হয়। কেন পারছেন না? তিনি ঋণ খেলাপি। তার আগে বলিনি, প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেটা হচ্ছে ঋণ খেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না, মানে মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি। বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক। আমরা আশাবাদী এরকম অনেস্ট রাজনীতিবিদরা যাতে সংসদে যেতে পারেন, দেশ সেবায় এগিয়ে আসতে পারেন, তাদের কাছ থেকে আমরা সেবা পাবো। কিন্তু তিনি নিজেই ঋণ খেলাপি। তিনি তো আওয়ামী লীগের কেউ না বা অন্যান্য দলের নাম। অনেস্ট রাজনীতিবিদ হিসেবে আমরা জানি টক শোতে ভালো ভালো কথা বলে আমাদেরকে মোটিভেট করেন সৎ পথে হাসার জন্য, সুষ্ঠু রাজনীতি করার জন্য, কথাবার্তার মধ্যে একটা শালীনতা বজায় রাখার জন্য। কিন্তু উনি নিজেই তো ঋণ খেলাপি হয়ে বসে আছেন। তাদের একটা কোম্পানি আছে আফাকু কোল্ড স্টোরেজ, সেটার চেয়ারম্যান হচ্ছেন তিনি। সেই কোম্পানি 38 কোটি টাকার উপরে ব্যাংকের ঋণ দেয়া। এই ঋণ খেলাপির তালিকা থেকে তাদের কোম্পানি বা মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার জন্য তারা আদালতে গিয়েছেন। আদালত একটা রিট করেছেন, কিন্তু আদালত গতকাল রিটটা খারিজ করে দিয়েছে। এবং রিট খারিজ করার কারণে আমরা জানতে পেরেছি যে আদালত বলছে মাহমুদুর রহমান মান্না আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তো আমরা কার কাছে যাব? দেশের মানুষ কার কাছে যাবে? কার কাছে যাবে একটু বলবেন, চিন্তা করে দেখেন। সেটা আমিও না, সেটা মাহমুদুর রহমান মান্না, আপনিও না, মাহমুদুর রহমান মান্নার মতো একজন রাজনীতিবিদ। ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ঋণ খেলাপির তালিকা থেকে তাদের কোম্পানির নাম বা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার জন্য তারা হাইকোর্ট একটা রিট করেছিল। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অর্থাৎ আদালত রিট খারিজ করে দিয়েছে, এখন তিনি আর আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারবেন না। হতাশাজনক, দুঃখজনক। মানে আমরা কার উপর বিশ্বাস রাখবো, আস্থা রাখবো? তিনি 38 কোটি টাকা, তার কোম্পানি 38 কোটি টাকার ঋণ খেলাপি, আমিও না, আপনিও না। তো ওনাদের কাছে উনি যদি সংসদে যেতেন, আমরা কি সেবা প্রত্যাশা করতাম? উনি সংসদে গেলে উনিও লুটপাট করতেন, যে 38 কোটি টাকা পরিশোধ করতে হবে। আরো কোথায় কি আছে সেটা আমরা জানি না। বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেয়া চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। ঠিক আছে, ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছে। এর ফলে তিনি নির্বাচনে আর অংশগ্রহণ করতে পারবেন না। হায় 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 রে! ঋণ খেলাপির মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি 38 কোটি 4,76,000 টাকা আদায়ে কল ব্যাক নোটিশ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া শাখা। মান্না ও তার সহযোগী 2 অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেটা পরিশোধ করতে পারেননি। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়। হায় 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 রে! আফাকু কোল্ড স্টোরেজের মালিকানায় আছে, ঠিক আছে, অনেক কথা সেখানে আছে, সেগুলো আমি বললাম না। অর্থাৎ 38 কোটি টাকার উপরে যে খেলাপি ঋণ, সেটি পরিশোধ না করার দায়ে প্রতিষ্ঠানকে ঋণ খেলাপি তালিকা থেকে সরকার বাদ দেয়নি, আদালত বাদ দেয়নি। এখন তারা ঋণ খেলাপি। সো ঋণ খেলাপি কেউ কাগজে পত্রে সঠিক কিস্তি পরিশোধ না করা, এরকম যারা দেশের ব্যাংকের টাকা লুট করেন বিভিন্নভাবে, যেই দলেরই হোক, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয় না। এর মধ্যে অনেক ছলছাতুরি আছে, কারচুপি আছে, কিন্তু সেটা করার পরেও তাদের 38 কোটি 4,76,000 টাকা অনাদায়ে রয়ে গেছে এখন পর্যন্ত। এখন কার কাছে কি প্রত্যাশা করব? নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নানান ছলছাতুরি করে থাকে, এটা আমরা জানি। তারপরেও কাগজপত্র ঠিক আছে, কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেব এমন অবস্থায় পড়েছেন, সেটাও পারেননি। মোরাল কি দাঁড়ালো?
নীতি নৈতিকতার কথা যারা বলেন তাদেরকে তো তাহলে অনেস্ট থাকতে হবে। যে যেটা করেন সেটা বলবেন না। আপনি যে অন্যায় অত্যাচার বা যে কোনো ধরনের অন্যায় অপরাধ করেন না সেটা আপনি বলবেন, গর্বের সাথে বলতে পারবেন, অবশ্যই বলবেন। কিন্তু আপনি নিজেই সেটা করেন এবং তার বিরুদ্ধে আপনি কোন যুক্তিতে কথা বলেন? টক শোগুলোতে নেতৃস্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী যারা মাহমুদুর রহমান মান্না কি কাউকে কথা বলতে ছেড়েছেন? ছেড়ে কথা বলেননি। কিন্তু আদালত যদি এটা খারিজ না করতো তাহলে মাহমুদুর রহমান মান্না সাহেব যে ঋণ খেলাপি এটা আমরা জানতে পারতাম না। আই এম তো হতাশ।